তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমি ইংলিশ একই সাথে বাংলাতেও বলবো, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, কারণ এটা যাতে সবাই বুঝতে পারে সেই মতো করে বানাচ্ছি ভিডিওটাকে। তাহলে এখানে বাংলায় বলতে গেলে সমাকলন। তাহলে এই যে ইন্টিগ্রেশন, এই ব্যাপারটা কি? আমরা ইন্টিগ্রেশনে এসে গেছি মানে অলরেডি কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন বা অবকলন বিদ্যা বা অবকলন যাই বলো সেটা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। তো যদি একটু মনে করা যাক যে অবকলন বিদ্যাতে আমরা কি শিখেছি। সাপোজ যদি আমি বলি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, মানে যদি এক্স স্কোয়ারকে এক্সের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি? আমি 2x পাচ্ছি, তাই তো? তাহলে এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা যখন ডিফারেন্সিয়েট করছি তখন আমরা এক্স স্কোয়ার থেকে 2x পাচ্ছি, তাহলে এমন কি কিছু আছে যেটা 2x থেকে আমাদের এক্স স্কোয়ার অব্দি এনে দিতে পারে? তো অবশ্যই আছে, যাকে আমরা বলবো অ্যান্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন। ঠিক আছে, যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট, আমি ডি দিয়ে বলছি, যদি ডিফারেন্সিয়েট করলে আমরা 2x পেয়ে থাকি, তাহলে 2x থেকে যদি আমাদের এক্স স্কোয়ারে নিয়ে আসতে হয় তাহলে কে হেল্প করবে? ইন্টিগ্রেশন। ঠিক আছে, এইটাকেই আমরা ইন্টিগ্রেশন অ্যান্টি ডেরিভেটিভ বা সমাকলন বলে থাকি। কি বললাম, বোঝা গেল? তো এক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতে পারি, একটু দেখা যাক। এটাকে আমরা লিখতে পারি যে fx dx ইকুয়ালস টু fx প্লাস সি। এখানে এটার মানে কি আর কোনটা কি অর্থ বহন করে সেটাও আমি এখন বলে দেবো। এটা তো অবভিয়াসলি ইন্টিগ্রেশনের চিহ্ন, সবাই আমরা জানি। ঠিক আছে, সমাকলনের চিহ্ন, যাই হোক সমাকলনের চিহ্ন এবার, বা সাইন অফ ইন্টিগ্রেশন বলা যেতে পারে। তাহলে এইটা কি? এটা তো ফাংশন, মানে সোজা কথায় বলতে গেলে যাকে ইন্টিগ্রেশন করা হবে, কিন্তু এরও একটা নাম আছে যাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, বাংলায় বললে সমাকল্য। আচ্ছা, তাহলে এই যে ডিএক্সটা আছে, স্পেশালি এক্স, তাহলে এরও কি কিছু নাম আছে? অবশ্যই হ্যাঁ, এরও একটা নাম আছে। এটাকে বলা হবে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, বাংলায় বলতে গেলে সমাকলনের চলরাশি। কার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করছি? এক্স এর রেসপেক্টে করছি। আর ইন্টিগ্রেশন করে আমরা কাকে পেলাম? আমরা পেলাম হচ্ছে এফএক্সকে। আর সিটা কি? সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। আমি যে জিনিসগুলো লিখছি আমি সবাইকে বলবো এটা কিন্তু লিখে নিতে, তোমাদের কাজে আসবে। আর আমি সেইভাবেই পড়াচ্ছি যে তোমাদের একেবারে পুরো জিনিসটা রেডি হয়ে যায়। তোমরা এই চ্যানেলে পরপর সবকটা ভিডিও পাবে, যদি ঠিকঠাক করে ফলো করতে পারো। আমি এইটুকুনি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই টপিকটাতে বা যেগুলো টপিকগুলো পড়াবো সেক্ষেত্রে ডাউট থাকবে না। এছাড়া তোমরা যদি ডাউট কোনো কেউ থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলোর জন্য ভিডিও করব, সমাধান নিশ্চয়ই দেবো। কিন্তু আমি সবাইকেই বলবো যে বেসিক যেইটুকুনি আমি লেখাচ্ছি বা যেইটুকুনি আমি বলছি, হয়তো তোমরা এখন শুনে নিচ্ছ, যেটা ভিডিও দেখতে গিয়ে অনেকেই মনে হয় যে ঠিক আছে আমরা দেখে নিই, পরে কোনো সময় লিখে নেবো বা দেখলেই হয়ে যাবে। এই জিনিসটা না করাই বেটার। মানে পড়াশোনার ক্ষেত্রে যতটা পড়বো ততটা লিখলেও ভালো। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তো অবশ্যই লেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তুমি ঠিকঠাক করে লিখে থাকো না, তো অনেকটা কিন্তু যখন তুমি মেমোরিগুলোকে রিকল করবে এবং অনেকটা সুবিধা করে। তাই আমি সবসময় বলবো যা তোমরা দেখছো একটু লিখে নাও। অ্যাটলিস্ট যদি শর্ট নোটও তৈরি করতে পারো সেটাও কিন্তু অনেক বেনিফিশিয়াল তোমাদের জন্য। ঠিক আছে, তো এইটা হলো ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, যেটা আমি তোমাকে বললাম। আচ্ছা, এক্ষেত্রে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা কিন্তু লেখাটা খুবই ইম্পর্টেন্ট, না লিখলে কিন্তু মার্কস কাটবে। মনে হতেই পারে এটা নর্মাল তো একটা সি আছে, লিখবো না লিখবো।
তো কি যাবে আসবে, মার্কস কেটে নেবে। এটাকে সিও লেখা যায়, তুমি এটাকে কেও লিখতে পারো, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তুমি লিখতে পারো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, কি বলতো, যদি আমি বলি ডিডি এক্স অফ এফ এক্স, এইটাকে করে আমি কি পাচ্ছি, ডিডি এক্স অফ এফ এক্সকে আমরা লিখতে পারি এইখানে এইটা, তাই না? তোমরা একটা জিনিস দেখেছো, আমি তোমাকে বলি, সাপোজ ধরো যে যে স্যার আমি তোমাকে বললাম যে সাপোজ ধরো 2x, এই এক্সাম্পলটাই নিচ্ছি, তোমাদের সামনে যেটা এক্সাম্পলটা ছিল dx, তাহলে এবার তো তোমরা বুঝে গেছো এই যে জিনিসটা, এটা কি ইন্টিগ্রেশনের চিহ্ন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের যেটাকে বলা হবে সমাকল্য বা ইন্টিগ্র্যান্ড, আর এটা হচ্ছে ভেরিয়েবল অফ ডিফারেন্সিয়েশন বা সমাকলনে চলরাশি। তো এটাকে যখন আমরা করব, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়। বলবে স্যার কী করে বলছো, এর কিছু ফর্মুলা আছে, এটা আমরা লিখবো, যেহেতু চ্যাপ্টারে ইন্ট্রোডাকশান দিচ্ছি তাই আমি এখন বেসিক কিছু কথাবার্তা বলে নিচ্ছি। তাহলে এখানে রইবে এক্স ডিএক্স। এবার একটু পরেই, জাস্ট একটু পরেই তুমি একটা ফর্মুলা শিখবে, সেখানে বলা থাকবে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর অবশ্যই প্লাস সি, যেখানে এটাও বলা থাকবে এন বিলংস টু কিউ। কিউ মানে কি, মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। তোমরা যারা ফিজিক্স 11-এ ফিজিক্স করেছো অলরেডি এটা সবারই মোটামুটি হয়তো জানাই হবে। তো এইটাকে যখন তুমি সলভ করবে, দেখো পাওয়ারে কত আছে, 1 আছে, এটাকে এন এর ভ্যালু কিন্তু 1, তাই যদি হয়ে থাকে তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি হবে, ঠিক আছে। তো এই 2 আর এই 2 কেটে যাবে, তো তুমি এখানে পাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। ভালো কথা। তো এইটা তোমাদের কাছে হবে অ্যান্সার, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন সম্বন্ধে এই বেসিক জিনিসটুকু আমি আজকে বললাম। তার সঙ্গে একটা কথা এটাও বলবো যে ইন্টিগ্রেশনের কিন্তু আমাদের দুটো পার্ট আমাদের পড়তে হবে। একটা হচ্ছে তোমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন, যাকে আমরা বাংলায় বলতে পারি নির্দিষ্ট সমাকলন। আরেকটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, যাকে আমরা অনির্দিষ্ট সমাকলন বলবো, ঠিক আছে। তো আমরা যখন শুরু করছি তখন আমরা প্রথমে আসবো হচ্ছে অনির্দিষ্ট সমাকলে, দেন আসবো নির্দিষ্ট সমাকল বা ডেফিনিটে। নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কিছু না, শুধুমাত্র এর ওপর লিমিট বসে যাবে। সাপোজ আমি তোমাকে বলতাম যে এ টু বি এক্স স্কোয়ার, বা সাপোজ ধরো তোমাদের জন্য বললাম 2x dx, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এটাও হয়তো অনেকে দেখে ফেলেছো। তো এই জিনিসটা আমি তোমাদের বলতে চাই। তো এখন আমরা জিনিসটা শিখবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ। একটা মজার বিষয় হলো, তুমি দেখতে পারবে কিছু কিছু স্কুলের কোয়েশ্চেনে এই ইন্টিগ্রেশন শব্দটা না দিয়ে দেয় হচ্ছে প্রিমিটিভ, ফাইন্ড দ্য প্রিমিটিভ অফ দ্য ফাংশন। তার মানে ওরা বলতে চাইছে তোমাকে অ্যান্টি ডেরিভেটিভটা ফাইন্ড করতে। এটা অনেক স্কুলেই তোমরা দেখতে পাবে। বাংলাতে তো হলে কোনো অসুবিধাই নেই, তোমাকে বলবে এই অপেক্ষকটির সমাকলন বের করে দাও, তখন তোমরা বার করে ফেলবে। কিন্তু অনেক স্কুলে এই সমাকলন কথাটা বলে না, বা ইংলিশে যাদেরকে স্কুলে কোশ্চেন আসে তারা সবসময় ইন্টিগ্রেশন কথাটা ইউজ না করে তোমাকে বলে দেবে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে। তো সেই জিনিসটা মাথায় রাখবে, বা প্রিমিটিভ কথাটা ইউজ হয় সেই জিনিসটা মাথায় রাখবে। ধরো তোমাকে বললো প্রিমিটিভ, আর তুমি ভাবছো যে যা প্রিমিটিভ জিনিসটাকে তোমরা দিনও শুনিনি, ঠিক আছে। তো প্রিমিটিভ মানে ওরা বলতে চাইছে যে ইন্টিগ্রেশনটা করে দেওয়ার, কিছুই না। তো এই জিনিসটা একটু মাথায় রেখো। কি বললাম বোঝা গেল? মনে হয় তো কোথাও একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আচ্ছা আপনি যে এই এক্সাম্পলটা দিলেন, তো আপনি কি বলতে পারবেন যে এই সিটা বা এই জিনিসগুলো কেন আসছে বা এর রিজনটা কি, ঠিক আছে। হয়তো সবাই এখনো অবধি পাওনি, কিন্তু তাও আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সাপোজ ধরো আমি তোমাকে লিখলাম যে 2x, ঠিক আছে, 2x dx। তো এইটাকে করে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস সি। বোঝা গেল? আচ্ছা, এবার সাপোজ মনে করো যে আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল দিই। কীরকম বলো তো, যে সাপোজ আমি এটাকে একটা ফাংশন হিসেবে ট্রিট করছি, y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস সি। কী বললাম বোঝা গেল? আচ্ছা, আমি একটু এটাকে একটু এইভাবে লিখছি, y মাইনাস সি ইকুয়ালস টু এক্স স্কোয়ার।
ভালো কথা। বলবে স্যার আপনি এভাবে কেন লিখলেন? কেন লিখলাম সেটা একটু বলি। সাপোজ মনে করো, ধরে নাও যে সি এর ভ্যালু 0, তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়? y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়েশনটা হয় কিরকম? তোমরা অলরেডি পড়েছো ক্লাস 11-এ, y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার কিন্তু প্যারাবোলা হয়, অধিবৃত্ত। ব্যাপারটা এরকম যাবে, ঠিক তো? হ্যাঁ কি না? ঠিক। আচ্ছা, এবার যদি আমি এই জায়গাটায় c ইকুয়ালস টু 1 সাপোজ ধরলাম, তাহলে ইকুয়েশনটা কি হয়? y মাইনাস 1 ইকুয়ালস টু, আমি এটাকে একটু পাকামি মেরে x মাইনাস 0 হোল স্কোয়ার লিখলাম। বলবে স্যার কেন এরকম করলেন? আচ্ছা, তোমরা যদি এই জিনিসটা দেখে থাকো, এটাও কিন্তু তোমরা পেয়েছো, এটাও তোমরা 11-এ পেয়েছো। হ্যাঁ, একটু হায়ার হয়ে যায়, কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো বলো তো? এক্ষেত্রে আরেকটা আমরা প্যারাবোলা পাবো, এই পয়েন্টটাকে আমি 0,1 বলছি, তাহলে এরকম একটা হয়ে যাবে। ভালো কথা। স্যার আমি এই জায়গাটা স্যার সি এর জায়গায় 2 বসাবো স্যার। বললাম বসাও, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার বলবে স্যার এখানে কিছু তুমি বসাবে না, কি করে বসাবো, এখানে তো কিছুই নেই। ভালো কথা, তাহলে কি হবে? তুমি এই পয়েন্টটাকে দেখো, আরও একটা ঘর বেড়ে গিয়ে 0,2 হবে, মানে এরকম হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার তুমি এরকম প্যারাবোলা দিয়ে বোঝাচ্ছ কেন? যেহেতু আমি এক্সাম্পলটা এটা দিয়ে শুরু করেছি, তাই আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, এবার অন্য কোনো এক্সাম্পলও দেওয়া যেতে পারে। কি বললাম বোঝা গেল? সাপোজ ধরো আমি সি এর জায়গায় আমি অন্য কিছু নিলাম, যে স্যার আমি সি এর জায়গায় -1 দিলাম, তাহলে y প্লাস 1 ইকুয়ালস টু এক্স মাইনাস 0। তাহলে কি হবে? তাহলে দেখো এই যে পয়েন্টটা, এটা হয়ে যাবে 0,-1, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা পাচ্ছি এই সিগুলোর জন্য, দেখতে পাচ্ছ সি এর ভ্যালু কিন্তু ফিক্স নয়, এটা কিন্তু একটা আরবিটারি কনস্ট্যান্ট। সিকে আমরা বলি আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, বাংলায় বললে যথেচ্ছ ধ্রুবক, মানে ধ্রুবকই, কিন্তু ওর এক্স্যাক্ট ভ্যালু কিন্তু আমরা বলতে পারছি না। তো এই জিনিসটার জন্য দেখেছো কতগুলো পাবো? বলবে স্যার তাহলে তো আরও অনেকগুলো পেতে পারি। অবশ্যই ঠিক, অনেকগুলো পেতে পারি, আরও ওপরে চলে যেতে পারে, নিচে চলে যেতে পারে। কি বললাম বোঝা গেল? তাহলে এইটাকে বলা হয় ফ্যামিলি অফ প্যারাবোলা। কি বলা হয়? ফ্যামিলি অফ প্যারাবোলা। ঠিক আছে, বাংলায় বলতে পারো অধিবৃত্তের পরিবার। ঠিক আছে, মানে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ফ্যামিলি অফ প্যারাবোলাকে দেয়, এই যেহেতু যথেচ্ছ ধ্রুবক এখানে ব্যবহার হচ্ছে। যদি সি এর কোনো পার্টিকুলার ভ্যালু মানে নির্দিষ্ট কোনো মান থাকে, তো সেক্ষেত্রে তো একটাই তোমার ছবি হবে, এতগুলো ছবি হবে না। ঠিক আছে, তার মানে আমরা যখন এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করছি, এইটা পাচ্ছি, আমরা কিন্তু কোনো ফিক্সড পাচ্ছি না। এক্ষেত্রে ইন্টিগ্রেশন করছি আমরা কিন্তু একটা ফাংশন মানে একটা নির্দিষ্ট কিছু পাচ্ছি না, তার করসপন্ডিং দেখেছো একটা ফ্যামিলি পেয়ে যাচ্ছি সেই কার্ভের। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আমাদের একটু বোঝা উচিত যে স্যার সিটা যে আসছে, সিটার জন্য কি ইম্প্যাক্ট করছে। যদি আমরা তোমাকে বলি যে আরেকটা এক্সাম্পল, সেরকম ধরো এই যে এক্সাম্পলটা আসলো না, এরকমই একটা এক্সাম্পল নিই, সিমিলার তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে গ্রাফগুলো আঁকছি, এই গ্রাফটা তোমাদের জন্য কিন্তু বেসিক ছিল, মানে তোমরা এটা সবাই শিখেছো, বুঝতে পারলে তো? তো আরেকটা যে গ্রাফ আঁকছি ওটা হয়তো সবাই জানতে পারো নাও জানতে পারো, কিন্তু আমি বুঝিয়ে দেবো, তোমাদের বোঝানোটা আমার কাজ। দেখা যাক, সাপোজ ধরো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এইমাত্র ফর্মুলা শিখেছো, এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n+1 প্লাস সি লেখার অভ্যাসটা কিন্তু এখন থেকেই করো। অনেক ছাত্রদেরকে দেখি যে সিটা এখন লেখে না, স্যার পরীক্ষার সময় গিয়ে লিখে দেবো। তো এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করে, পরীক্ষার সময় তখন আর লেখার কথা মনে থাকে না। যাই হোক, এটা করলে কি আসবে অনেকেই বলে ফেলেছো যে x³ প্লাস সি আসবে, খুব ভালো কথা। তো এটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক যেইভাবে এই অঙ্কটা করেছি। y, চলো একেবারেই লিখে দিই, -c ইকুয়ালস টু এক্স মাইনাস 0 তার কিউব। ঠিক আছে, কার্ভ ট্রেসিং তো আমি পড়িয়েছি। ঠিক আছে, হ্যাঁ হয়তো ভিডিওটা তোমাদের কাছে নেই,
কিন্তু যাই হোক, এটা সম্বন্ধে আমি একটা আইডিয়া দিচ্ছি। এবার কথার কথা বলি যে আমি এখানে সি এর জায়গায় 0 পুট করলাম, তাহলে আমাদের কিরকম আসবে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব। খুব ভালো কথা। তাহলে স্যার এর ছবিটা কিরকম হবে, y ইজ ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফটা এরকম হয়। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আবার লিখিনি বলে আবার কিছু মাইন্ড করো না, দেখেছো লিখবে, লেখার অভ্যাস করলে খারাপ হয়ে যায়। যাই হোক, তো এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফটা এরকম। এখন কেউ আমাকে বললো যে স্যার তুমি এখানে একটা কাজ করো, 1 নাও। ঠিক এই প্যাটার্নেই করছি। তাহলে কি হবে বলো ভাই, যে ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু এক্স কিউব। ভালো কথা। তাহলে এই পয়েন্টটা দেখো, এটাকে আমি পাকামি মেরে আবার এইভাবে লিখবো। বলবে স্যার তুমি এই পয়েন্টগুলো লিখছো কী করে? দেখো আমি এইভাবে লিখছি। এখন যদি আমি তোমাকে কার্ভ টেস্টিংয়ের ব্যাপারটা বোঝাতে যাই না, বোঝানো যায় এমন কিছু ব্যাপার নয়, ঠিক আছে? তারপরেও মনে হবে যেন একটু বেশি সময় চলে যাচ্ছে। সময়টা এক্ষেত্রে অতটা ফ্যাক্টর নয়, কিন্তু টপিকটা ফ্যাক্টর, বুঝতে পারলে তো? কারণ ইন্টিগ্রেশন পড়াতে পড়াতে আমি অন্যদিকে চলে যেতে চাইছি না। তো এটার সম্বন্ধে তোমাদের জাস্ট দেখে রাখলেই হবে, ঠিক আছে? একটু নর্মাল নোট বানালেও হবে। তো ব্যাপারটা আমি তোমাকে বোঝা যায় যে সি এর ইম্প্যাক্টটা কী আমাদের এখানে, সিটা এক্ষেত্রে কী কী কাজে আসছে, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো, এখানে ওয়াই মাইনাসের পর যেটা থাকবে সেটা, তাহলে এখানে কত আছে 0, আর এখানে কত আছে 1, ঠিক আছে? তাহলে এই যে 0,1 পয়েন্টটা কোথায় থাকে? এখানে থাকে। তাহলে এখান থেকে ওপরে টেনে দাও, এই, ঠিক আছে? এখন কেউ আমাকে বললো স্যার তুমি -1 নাও। ভালো কথা, নিলাম। তাহলে ওয়াই প্লাস 1 এখানে কত হবে, এক্স মাইনাস 0। তাহলে এই জায়গাটা এটাকে লেখা হয় হচ্ছে, দেখো সবসময় মাইনাসটাকে মাথায় রাখবে। তো দিস ইজ নাথিং বাট, মানে এটা কিন্তু এইভাবে লেখা হয়। আমি তোমাকে বলি যে ওয়াই মাইনাস অফ -1 আর এখানে হয়ে যাবে এক্স মাইনাস 0। দেখো জায়গা নেই, আমি এখানে নিচে লিখছি। তাহলে আমরা পয়েন্টটা কী পাচ্ছি গো? পয়েন্টটা পাচ্ছি 0,-1। তো 0,-1 কোথায় থাকে? এখানে থাকে। তাহলে তুমি গ্রাফটা কীরকম পেয়ে যাবে? এরকম পেয়ে যাবে। তাহলে এটা কি পাচ্ছ তুমি? এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ কার্ভ, কার এক্স কিউবের। কি বললাম বোঝা গেল? তাহলে সি এর ইম্প্যাক্টটা তোমরা কিন্তু বুঝতে পারলে, ঠিক আছে? এবার তোমাদের একটা কোশ্চেন আমি করে দেখাই। সাপোজ এই কোশ্চেনটাকে আমি মুছে করে দেখাচ্ছি। দেখো ইন্টারভালটা নিয়ে আমি এখন বলবো না, মানে বাংলায় বলতে গেলে অন্তরাল। ওই কথাটা যখন আমরা নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রেশন করব তখন। আজকে আমরা, মানে আজকে না, এরপরে কয়েকটা মোটামুটি মাসখানেক বা তার থেকেও একটু বেশি লেগে যায় অনির্দিষ্ট সমাকলনটা করতে। যেইভাবে পড়াবো প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ আসবে। ঠিকঠাক করে ভিডিওগুলোকে ফলো করো, আমি লিখিত গ্যারান্টি দিচ্ছি যে এই ইন্টিগ্রেশন টপিকে কোনো অসুবিধা হবে না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে? এই যে চ্যানেলটা করা হয়েছে আমার স্টুডেন্টরা আছে তাদের জন্যই করা। এবার স্টুডেন্টের জন্য ভিডিও করতে গিয়ে তারাই বললো যে স্যার তুমি ইউটিউবে দাও, ঠিক আছে? সেই হিসাবে দেওয়া। স্টুডেন্টের কথা আরেকজন আমাকে বলেছে, যে হচ্ছে আমার মা। তো তার জন্য এই চ্যানেলটা করা হয়েছে। এখন থেকে তোমরা যারা দেখছো তোমরাও আমার স্টুডেন্ট, ঠিক আছে? তো যাই সমস্যা হবে আমাকে বলবে, দরকার হলে কমেন্ট সেকশানে কমেন্ট করে করো। আমারও যদি কোনো কিছু ভুল হয় বোঝাতে, স্যার আপনি এইভাবে বোঝালে আমাদের বুঝতে সুবিধা হবে, সেটাও বলো। আমি সেটাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমার তরফ থেকে যতটা হয় আমি পূর্ণ সহযোগিতা করব, ঠিক আছে? আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে শিখে যাও। কি বললাম বোঝা গেল? কারোরই বুঝতে অসুবিধা হবে না টপিকটা। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে জানিও, ঠিক আছে? তোমাদের জন্য এই জিনিসটা করা হচ্ছে। তোমরা যারা আমাকে দেখছো তারা তো কেউই আমাকে চেনো না, আমার নাম হচ্ছে সুশোভন, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপারটা আমি তোমাকে বলি। তো তুমি এটা কী পেলে? এই জিনিসটা পেলে। এখন তোমাকে একটা কোয়েশ্চেন সাপোজ ধরো দেওয়া হলো, একটা কোয়েশ্চেন তোমাকে বললো ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, সলভ ইট অ্যান্ড ফাইন্ড the equation of the curve at, find the equation of the curve at, তোমাকে বলা হলো 1,2। ভালো কথা। বাংলায় বলতে গেলে তোমাকে বলবে এই যে জিনিসটা আছে এটা সমাধান করে দাও, আর এই পয়েন্টে যে সমীকরণটা আসবে কার্ভের, যে কার্ভগুলো তুমি দেখছিলে তার সমীকরণটা লিখে দাও, ঠিক আছে? যদি এই পয়েন্টটা না থাকতো তাহলে কী হতো সেটাও বলে দিচ্ছি। তুমি এটাকে সমাধান করবে কি করে?
তুমি এটাকে সাপোজ মনে করো তোমাকে দেওয়া আছে এক্সামে এইভাবে, ঠিক আছে? তো তুমি যদি এটাকে সমাধান করো তুমি কি পাবে? x⁴ প্লাস সি। তো এইটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, ঠিক আছে? তো বা তুমি বলতে পারো যে ফ্যামিলি অফ কার্ভটা, এখন যেই পয়েন্টটা বসিয়ে দেবে একটা পার্টিকুলার সলিউশন পেয়ে যাবে। দেখো এখানে বোঝাই যাচ্ছে এক্স কমা ওয়াই যদি করে আমি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, এখানে পুট করে দাও, ঠিক আছে? পুটিং দ্য ভ্যালু বা মান বসিয়ে পাই বলে যখন তুমি লিখবে, তো 2 = 1/4 প্লাস সি, ঠিক আছে? এটাকে তুমি একটু সলভ করে নাও, তাহলে সিটা কত পাবে? 2 - 1/4, তাহলে 8 - 1 তার মানে 7/4, ঠিক আছে? তো সি এর ভ্যালু পেয়ে গেলে। সো ইকুয়েশন অফ কার্ভ সেটা কত হবে? y = x⁴/4 প্লাস 7/4। যদি এটাকে একটু মডিফাই করা যায় তাহলে একটা কাজ করে যেতে পারে, 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4y = x⁴ প্লাস 7। কী বললাম, বোঝা গেল? এইটা একটা নির্দিষ্ট তুমি অ্যান্সার পেয়ে গেলে। এবার এরপরে আমরা কিছু ফর্মুলা শিখবো। নির্দিষ্ট অনেকগুলো বই থাকার পর 3টে বই ফলো করছি। একটা হচ্ছে এসএনডে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের, মানে এখানে বোর্ড হিসাবে ওই ফোকাস করে পড়াচ্ছি না, আমি পুরো জেনারেল পড়াচ্ছি, ঠিক আছে? একটা টপিক যখন পড়াবো সবাই যাতে বুঝতে পারে এই হিসাবেই পড়াবো, কারণ বোর্ড হিসাবে তো অঙ্ক না, অঙ্ক সবার জন্যই সেম। 3টে বই ফলো করছি, একটা হচ্ছে এসএনডে, একটা হচ্ছে এমএল আগরওয়াল, আর একটা হচ্ছে আমাদের আরডি শর্মা, ঠিক আছে? এছাড়াও গুপ্তা বানসাল আছে, আরও অনেক বই আছে। তো ওগুলো আমি আপাতত ফলো করছি, দরকার পড়লে ওখান থেকেও অঙ্ক করাবো, যেখান থেকে ভালো ভালো অঙ্ক আসে, ঠিক আছে? সেই অঙ্কগুলো করাবো। ঠিকঠাক করে ফলো করো, আবারও বলছি কোনো অসুবিধা হবে না, রেগুলার ভিডিও আসবে। যেরকম ধরো আমার ইচ্ছা আছে সপ্তাহে 2টো করে ভিডিও প্রত্যেকটা ক্লাসের দেওয়া। আপাতত 11-12 থেকে শুরু করছি, পরে আমি অন্যান্য ক্লাসেরও দেবো। আমি 8 থেকে 12 অবধি পড়াই, তো আপাতত 11-12-এর ভিডিওগুলো আসবে। হ্যাঁ জানি বছরের মাঝখান থেকে করছি, তোমাদের সাপোর্টটা একটু দরকার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও তো আসবে, এমনিতে ভিডিওগুলো রেগুলারই হবে। তো যাই হোক, বছরে আমাদের শিখতে হবে। কী লিখবো? সূত্রাবলী? হ্যাঁ, ফর্মুলায় লিখে দিই, ঠিক আছে? আবার এর জন্য অফেন্স হয়ে যেও না, ঠিক আছে? বাংলা হাতের লেখা একটু খারাপ আমার, ওর জন্য আমি শুধু ইংলিশেই লিখি। যদি ইংলিশ হাতের লেখা যে বিশাল ভালো তাও বলছি না, কিন্তু ফর্মুলা লিখলাম। আচ্ছা, এক্ষেত্রে কি কি ফর্মুলা? দেখো, যদি কেউ এসএনদের বই ফলো করো না, এসএনদের বইতে তোমাকে পরিবর্তন মানে যে পরের চ্যাপ্টারটা আছে মেথড অফ সাবস্টিটিউশন, ওরও কিছু কিছু ফর্মুলা আছে, কিন্তু ওখানে তো মেনশন নেই। মানে ব্যাপারটা কীরকম বলতো, ফর্মুলাগুলো লিখে দেওয়া আছে। এবার আমি ওগুলো তোমাকে ডাইরেক্ট লিখে দিতেই পারি, কিন্তু তোমাকে ওর প্রুফ আমি এখন দেখাতে পারবো না। কি জন্য দেখাতে পারবো না? আমি তো সাবস্টিটিউশন পড়াইনি, তাহলে ওটা তো মুখস্থ করতে হবে। তো অঙ্ক যখন শিখছো আমার মনে হয় কিছু কিছু জিনিস মুখস্থ করার থেকে একটু আমার মতে শিখে নেওয়াই ভালো। তো এই চ্যাপ্টারটায় আমি যেভাবে ফর্মুলাগুলো লিখবো সেটা হচ্ছে শুধুমাত্র সেই ফর্মুলাগুলো যার তুমি ডিফারেন্সিয়েশন শিখেছো। যেরকম ধরো আমি লিখছি, তারপরে কিছু কিছু দেখাবো তোমাদের। তো নাম্বার 1 যেটা আমি লিখছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx। এটা করে কি হবে? এটা করে হবে হচ্ছে -cos x প্লাস সি, সিগুলো এখানেই লিখবে। নাম্বার 2 ইন্টিগ্রেশন, আমার সি আর ই এর মাঝখানে মাঝে মাঝে মার্কারে লিখি তো একটু ই হয়ে যায়। তো ইন্টিগ্রেশন cos x dx, তাহলে এটা করলে কত হবে? sin x প্লাস সি। নাম্বার 3 ইন্টিগ্রেশন sec² x, তাহলে কী পাবে? dx। কী পাবে? tan x প্লাস সি। নাম্বার 4 ইন্টিগ্রেশন cosec² x dx, সেটা হবে cot x প্লাস সি। দেখো আমি তো স্মার্ট বোর্ডে পড়াচ্ছি না, স্মার্ট বোর্ডে থাকলে হয়তো একটা সুইচ টিপলেই সব ফর্মুলাগুলো চলে আসবে, ঠিক আছে? এবার হয়তো বলতাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার, কিন্তু দেখো এটা কতক্ষণ লাগবে ফর্মুলা লিখতে? 5 থেকে 7 মিনিট লাগবে। আমার সাথে তোমরাও লিখে নাও, তোমাদেরও চর্চা হয়ে গেল একবার, তাই না? লিখবে, এই কথাটা বলছি, লিখবে। দেখো তোমাদের সঙ্গে এটা হয়তো প্রথম ভিডিওর মাধ্যমে যোগাযোগ হবে, তো যেটা আমি বলবো না, একটু পরিশ্রম, বিশাল পরিশ্রম সেটা বলছি না, একটু যদি ঠিকঠাক করে পরিশ্রম করে নাও, দিনে যদি
মানে কি বলি, ধরো 1% নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনো, যে হ্যাঁ আমি জিনিসটাকে লিখলাম, সেটা ভিডিও দেখে হোক, সেটা ভিডিও না দেখে হোক, দেখবে হয়ে যাবে। তোমাকে দিনে 5-6 ঘন্টা একটা সাবজেক্টের পেছনে ফেলতে হবে বোর্ড লেভেলে, তুমি বোর্ড লেভেলটা পড়াচ্ছি সেরকমটা কিন্তু নয়, যে ঠিকঠাক করে দিনে 1-1.5-2 ঘন্টাও দিয়ে দাও না, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা আমি তোমাকে আশ্বাস দিতে পারি। তো তোমার এখন মনে হচ্ছে যেটা পরে লিখে নেবো, বইতে তো আছেই, বইতে তো সব কিছুই আছে, তো তারপরেও একটু লিখে নেওয়াটা আমার মনে হয় বেটার। একটু লিখে নাও, কি যাবে আসবে, তাই না? যাই হোক, তারপরে নাম্বার 5। আচ্ছা, নাম্বার 5-এ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এ এমন একটা জিনিস যাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে, ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স আসে, ঠিক আছে? মানে এ খুব পাওয়ারফুল একজন। আচ্ছা, নাম্বার 6, যেটা তোমাদের দেখালাম, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা কত হবে? এই জিনিসটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, নাম্বার 7। নাম্বার 7-এ আমি তোমাদের সামনে একটা জিনিসকে লিখবো, তাহলে এইটা হবে, এইটা কি বললাম বোঝা গেল, ডিএক্স বাই এক্স, যাকে আমরা এটাও লিখতে পারি। তো এইটা হয়ে যাবে লগ মড এক্স। আবারও বলছি মড এক্স, যদি মডটা না দিতে চাও তাহলে এখানে পাশে লিখবে এক্স গ্রেটার দ্যান 0। তোমার এখন মনে হবে আরে স্যার এরা তো এক্স টু দি পাওয়ার -1, এই ফর্মুলার মধ্যে আসবে, তুমি বসিয়ে দেখো, এখানে আসবে হচ্ছে আনডিফাইন্ড, 0 চলে আসবে, ঠিক আছে? তো এইখানে এটাও লিখে রাখতে হবে, লিখেছিলাম যে কিউ বিলংস টু এন বিলংস টু কিউ, মূলত সংখ্যা, পাশে এটাও লিখে রাখো যে এন নট ইজ ইকুয়ালস টু -1। কি বললাম বোঝা গেল? -1 কিন্তু হবে না। এবার দেখো, তোমরা শিখেছো যে লগ, একটা কথা বলি এক্ষেত্রে বলতে গিয়ে, দেখো ডিডিএক্স অফ লগ এক্স করে কত হয়? 1/x, তাই তো? ভালো কথা। এটা কখন হয়? যখন হবে এক্স গ্রেটার দ্যান 0, কি ঠিক তো? হ্যাঁ কি না? আচ্ছা, এখন লগের এই যে এটা কিন্তু পজিটিভ হবে, নেগেটিভ হলে কিন্তু হবে না, বাস্তব মান পাবে না তুমি, মানে রিয়েল ভ্যালু পাবে না। যাই হোক, এবার কেউ আমাকে বললো স্যার তুমি লেস দ্যান 0 নাও, ভালো কথা, লেস দ্যান 0 মানে নেগেটিভ একটা নাম্বার, তো এটা কি লেখা যায় গো? দেখো তো, -x গ্রেটার দ্যান 0, লজিক্যালি বলো। সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে -2 লেস দ্যান 0, বলবে হ্যাঁ স্যার এ তো আমরা সবাই জানি। তো তার থেকে এটা বলা যায় -2 গ্রেটার দ্যান 0, মানে 2 তো হবে, বলবে স্যার হ্যাঁ বলা যায়। তো এইটা এখন আমাদের পজিটিভ হয়ে গেল, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ লগ অফ -x। আচ্ছা, আমার একটা সমস্যা আছে, এটা আমি বলেই নিচ্ছি, আমি লগ লিখতে গিয়ে ওটাকে জি এর মধ্যে পেঁচিয়ে ফেলি, বুঝতে পারলে? তো অভ্যাস হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, তাহলে এইটা করলে দেখো, তোমরা চেন রুল শিখেছো, তো ফার্স্টে লগের কাজ করবো, তাহলে এটা করলে কত হবে? 1/-x, তারপরে ডিডিএক্স অফ, যেটা ভেতরে ছিল, কত ছিল? -x। এখন -xকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? -1, তাহলে এইটা কেটে গিয়ে 1/x আসলো, মানে দুটো ক্ষেত্রেই 1/x আসতে পারে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, ঠিক আছে? তো আমরা মডটাকে কিন্তু ইউজ করছি এটার জন্য, এটা মনে রাখবে। যদি মডটা না লিখতে চাও বাবু, তাহলে পাশে ভেতরে এটা থাকবে, এটা আর্গুমেন্ট বলছি, ঠিক আছে? এখানে তুমি লিখে রাখবে হচ্ছে, কি লিখবে? গ্রেটার দ্যান 0। এখন অনেক বইতে এইটা লেখা থাকে, লগ বেসে ই থাকবে আর পাশে এক্স থাকবে, ঠিক আছে? লগ এক্স উইথ দ্য বেস ই, ঠিক আছে? ইও লেখা যেতে পারে, অসুবিধা নেই। আবার অনেকে এই জায়গাটায় ln(x) লেখে, তো ln মানেই সেটা ই ধরে নেওয়া হয় বেসে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখো, কোনো বাধ্যবাধকতা নেই যে আমার মতো করে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে রাখলাম। যাই হোক, এরপরে আর কি দেওয়া যায় বলো তো? আচ্ছা, নাম্বার 8, এ টু দি পাওয়ার এক্স। স্যার এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ LOG, আচ্ছা এইটা প্লাস সি,
বলে স্যার একটা এক্সাম্পল দাও, তোমাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ মনে করো টু টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা করলে কি হবে, টু টু দি পাওয়ার এক্স লগ 2 বেস ই প্লাস সি। কী বললাম বোঝা গেল? সাইন এক্স কস এক্স সেক্স স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স এগুলো। এখন আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, একটু এই জায়গাটায় দেখবে। সাপোজ ধরো ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে তুমি সেক্স স্কোয়ার এক্স পাও, এটা তো ভেরি অবভিয়াস যে স্যার ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাবো সেক্স স্কোয়ার এক্সের ট্যান এক্স। এখন ও ভালো কথা, মনে পড়ে গেল অনেক কিছু। তো সাপোজ আমি তোমাকে একটা কথা বলি যে একটু মনে করে দেখো তো, তাহলে আমি সেক্স স্কোয়ার এক্সের যখন ফর্মুলা লিখছি আমরা কি পেয়ে যাচ্ছি ট্যান এক্স। এখন যদি আমি এই জায়গাটায় ট্যান এক্স লিখি, এই জায়গাটায় একটা কোয়েশ্চেন মার্ক দিই, তখন তোমার আর এই জায়গাটায় আই লিখে দিই, তখন তুমি আমাকে একটু ভেবে বলো যে স্যার কোন ফাংশন এমন আছে যাকে আমি যদি ডেরিভেটিভ করি আমি ট্যান এক্স পাবো, তার থেকেই তো আমি ইন্টিগ্রেট করলে ওই ফাংশনটা পাবো, তাই না? এটা ভেবে বলো। এই জিনিসটা থেকেই আমাদের আসবে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো এই জিনিসটা কিন্তু এখন আমি পড়াচ্ছি না, আজকের এই ভিডিওতে আমরা সেইগুলোই পড়াবো যেগুলো কিনা আমাদের ডিফারেন্সিয়েশনে আমরা শিখেছি। তারপর ধরো নাম্বার 9 কি হতে পারে, যেরকম ধরো আমি তোমাকে বলি সেক এক্স, সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাও সেক এক্স ট্যান এক্স। তো সেক এক্স ট্যান এক্স ডিএক্স এটাকে করলে তুমি পাবে হচ্ছে সেক এক্স প্লাস সি। নাম্বার 10, নাম্বার 10-এ কি বলো ভাই, তোমাকে লেখা আছে কোসেক এক্স কট এক্স ডিএক্স, তাহলে তুমি কি পেতে পারো, তুমি পেতে পারো মাইনাস কোসেক এক্স প্লাস সি। একটা কথা কিন্তু মনে রাখবে, এটা আমি আগে লিখেছিলাম, এইটা মানে যখন আমরা এফ এক্স প্লাস সি লিখছি আমাদের মনে রাখতে হবে ডিডিএক্স অফ এফ এক্সকে করলে কিন্তু আমরা এইটা পাই। এবার দেখো এগুলো সবকটা বইতে এগুলো কিছু না কিছু লেখা আছে, বুঝতে পারলে? এম এল আগরওয়াল ফলো করো, আর ডি শর্মা ফলো করো, কি এস এন দে ফলো করো, যাই ফলো করো তুমি এগুলো পাবেই, ঠিক আছে? কিন্তু মোদ্দা কথা হচ্ছে নিজেকে পড়তে হবে। সেলফ স্টাডি কিন্তু খুব ইম্পর্টেন্ট উঁচু ক্লাসে, সেলফ স্টাডি না করলে কিছু হবে না, ঠিক আছে? শুধুমাত্র ভিডিও দেখলাম বা শুধুমাত্র ক্লাস করলাম এটা কিন্তু এনাফ নয়। সব কিছুর পরেও নিজের জন্য দিনে 5 থেকে 6 ঘন্টা একটু বাড়া রাখবে নিজের জন্য, ঠিক আছে? এবার নিজের জন্য মানে শুধু তো তুমি ম্যাথ পড়বে না, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, যার ম্যাথের সঙ্গে ইকোনমিক্স আছে, কমার্সেও ম্যাথ থাকে, যেটা যা মনে হয় পড়বে, নিজেকে সময় দেবে, নিজেকে সময়। আমি না এই জায়গাটা একটু মুছলাম, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এই জায়গাটাকে আমি একটু মুছলাম, মুছে আমি এই জায়গাটা লিখছি 10 তো হয়ে গেছে, তাহলে 11 কি বলছে। সাপোজ ধরো আমি তোমাকে বললাম এ ডিএক্স, এ একটা কনস্ট্যান্ট, এ না নিয়ে তুমি কে নাও। তো এইটা কিন্তু মনে রাখবে কেটা বেরিয়ে যায় মানে কনস্ট্যান্ট বেরোতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আসবে ডিএক্স, তাহলে এই জায়গাটা কত হবে কে ইন্টু এক্স প্লাস সি। কেন হলো দেখো, এটা কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, এক্স এর রেসপেক্টে। আমি এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 0 প্লাস 1 প্লাস সি। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে স্যার এইটা হলে কি করবে, জিরোকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, হ্যাঁ জিরোকে ইন্টিগ্রেশন করলে সি আসবে কনস্ট্যান্ট, ঠিক আছে? কিন্তু যদি এটা ডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে যেত লিমিট দেওয়া, তাহলে কিন্তু অ্যান্সারটা 0 আসতো। তখন এই তখন করাবো যখন তখন বলবো। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, সি কিন্তু আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর কি করা যেতে পারে, সাপোজ আমাকে দিয়েছে এফ এক্স প্লাস মাইনাস জি এক্স উইদিন সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, তাহলে এটাকে কি লেখা যেতে পারে, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস জি এক্স ডিএক্স, মানে প্লাস আর মাইনাসে ইন্টিগ্রেশন সেপারেট হতে পারে। এখন বলবে স্যার মাল্টিপ্লিকেশন ডিভাইডে হতে পারে, বাইপার শিখতে লাগবে, টাইম আছে এখনও বাইপার যেতে যেতে। আমরা ফার্স্টে এইটা পড়বো, তারপর আমরা পড়বো হচ্ছে তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন। ওর মধ্যে প্রায় 2টো পার্টই আছে, কারণ যখন আমি ফলো করি আমি সবকটা বই মিলিয়েই পড়াই, কিন্তু এসএন দে আমার প্রাইমে থাকে, এখন আমি নিজেও এসএন দে পড়ে এসেছি। তো ডেফিনিট ইন্টিগ্রেশন পার্ট 1, মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 1, মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 2, তারপরে আমরা আসবো হচ্ছে বাই পার্টস বা পার্শিয়াল ফ্র্যাকশন করাতে পারি, তারপরে বাই পার্টসে আসবো।
যাই হোক, তোমাদের আশা করি অসুবিধা হচ্ছে না। এই ফর্মুলাগুলোকে একবার নোট ডাউন করে নাও, চাইলে স্ক্রিনশট তুলতে পারো, ঠিক আছে? এরপর আমরা অঙ্কতে আসবো। এই দেখো, ক্যামেরা পজ করতে এসে গিয়ে কি একটা জিনিস চোখে পড়ে গেল, দেখেছো? বড় সাংঘাতিক জিনিস, কিন্তু তোমরা এর জন্য আমাকে বলতেই পারতে। যাই হোক, পরবর্তীকালে তো কমেন্ট করে বলতে। এখানে কিন্তু মাইনাস হবে, সেই মাইনাসটা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে? এইটা একটু খেয়াল রেখো, আমি একবার নিজেও দেখে নিই আর কোথাও কোনো সমস্যা নেই তো। না, আপাতত কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে এখানে একটা জিনিস লিখে দেবো, নাহলে অনেকের কনফিউশন থাকতে পারে, কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা লিখে না, তার সঙ্গে একটু ছোট্ট একটা সময় নেব, একটা জিনিস একটু বলে দিতে হবে। মড এক্স, এটাকে কি লেখো তোমরা? এটাকে লেখো তো এক্স। কখন এক্স হয়? যখন এক্স গ্রেটার দেন 0, মানে পজিটিভ। আচ্ছা, মাইনাস এক্স কখন লেখো? যখন এক্স লেস দেন 0। আশা করি এটা 11-এ অলরেডি পেয়ে গেছো, তাই না? বা 12-এ হলেও, 12-এর তো যদি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হিসাবে বলি, তো রিলেশন ফাংশন তো করেই ফেলেছো, বা সবকটা বোর্ডেই রিলেশন ফাংশন হয়ে গেছে, তো এটা তো আশা করি পেয়ে গেছো। বা কন্টিনিউ ডিফারেন্সিয়াবিলিটি যখন পড়েছো তখনও হয়তো পেয়ে গেছো। আর কি লেখা যায়? 0 যখন এক্স ইজ ইকুয়াল টু 0। তো এটাকে এর সঙ্গে লিখে দেওয়া যায়, আলাদা করে লিখলাম এমন কিছু নয়। এই জিনিসটা কেন হয় দেখো, খুবই ইজি। যদি মডের ভেতর তোমার 2 থাকে, ও তো সিম্পল 2 দেবে, কারণ তুমি এটাকে x2 ভাবো, এটা তো গ্রেটার দেন 0, তাই না? এখন মডের ভেতর যদি -2 থাকে, তো এটা +2 দেয়, ঠিক তো? তো তোমার মনে হবে স্যার মড তাহলে মাইনাসটাকে খেয়ে নেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। বলতে পারো খেয়েই নেয়, কী করে খাচ্ছে সেটা দেখাচ্ছে। ধরো এক্সের ভ্যালু -2 লেস দেন 0। এখন যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের কি লিখতে হবে? মড ফাংশন আমাদের বলছে ভাই তুই -x লেখ, তো লিখি -x, তাহলে -x। তাহলে এখানে x এর ভ্যালু কত? এই দেখো -2 কিন্তু লেখা আছে, তাহলে এখানে তুমি বসাও। তাহলে এটা করলে কত হবে? -2, তার মানে +2, ঠিক আছে? এই যে জিনিসটা লিখেছি, দেখো আমরা কি লিখেছিলাম, যে ddx অফ লগ মড এক্স। তখন আমি এক জায়গায় প্লাস লিখেছি আর এক জায়গায় আমি মাইনাস লিখেছি। এখন তুমি যদি মডকে তোলো, তাহলে তুমি প্লাস মাইনাসই লিখবে। বা সাপোজ আমি মনে করলাম যে মডের ভেতরে এক্সটা আমার পজিটিভ, তো আমি সেটাকে ডাইরেক্ট লিখে দেবো ddx অফ লগ এক্স, ঠিক আছে? কিন্তু যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লগ অফ -x লিখবো, ঠিক আছে? এই জিনিসটার জন্যই। তাহলে এটা হয়ে যাবে এইটা। কি বললাম বোঝা গেল? একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম, মনে হলো একবার বলে দেওয়া উচিত। এগুলো তুমি কোনো না কোনো বইতে তো পেয়েই যাবে, এসএনদেতেও আছে, কিন্তু একটু লিখে রাখো, তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে? এর নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব শুধু, তো অঙ্কটা হয়ে যাবে। এই চ্যাপ্টারটা বেশিক্ষণ টাইম লাগে না। তবে হ্যাঁ, তোমাদের একটা কাজ আছে, দুটো কাজ আছে। একটা তো ফর্মুলাগুলো রেডি করবে, আর 2 নম্বর কাজ হচ্ছে, যদি এই চ্যাপ্টার থেকে অতটা লাগবে না, কিন্তু পরের থেকে শুরু হয়ে যাবে, ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো কিন্তু আমার লাগবে, ঠিক আছে? দেখো, অনেকেরই 11-এ ট্রিগোনোমেট্রির ফর্মুলায় ভয়ভীতি আছে। তোমরা কমেন্ট করো, যদি মনে হয় সব ট্রিগোনোমেট্রির ফর্মুলা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো বাবু রেডি করে ফেলবে একটা খাতাতে। এমন কিছু না তুমি একবার পড়ো 2বার লেখো, বা একবার লেখো 2বার পড়ো, মানে আমি বলছি এদের ফর্মুলাগুলো রেডি নেই, তারা ফর্মুলাগুলো রেডি করো। আমার থেকে তোমরা নিজেকে ভালো করে, প্রত্যেকটা মানুষ নিজেকে সবথেকে ভালো করে চেনে, তাই না? তো তোমরা একটু দেখে নেবে তোমাদের কি করে ফর্মুলা রেডি হয়। অনেকে লিখে রেডি হয়, অনেকে দেয়ালে আটকে দিনের পর দিন দেখতে দেখতে রেডি হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ফর্মুলাগুলো রেডি করে নিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে। অলরেডি দেখেছো ডিফারেন্সিয়েশনেও ট্রিগোনোমেট্রির ফর্মুলা লাগে, তবে হিউজ স্কেলে এমনটা নয়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু লাগবে। আমি একটা কথা বলে দিই, যদি তোমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলোকে ভালো করে রেডি করে ফেলো, ইন্টিগ্রেশন পুরো মাখনের মতোই হবে, একদম মাখনের মতো, ঠিক আছে? তো প্লিজ ফর্মুলাগুলোকে রেডি করে ফেলো, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।